নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রাত 1:50। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। রামজীবনবাবু এলাকার একজন নামকরা ব্যবসায়ী। লোহালক্করের ব্যবসায় ফুলে ফেঁপে এমনই বাড়বাড়ন্ত তার যে অনেক কোটিপতিও ওর কাছে ম্লান। একদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি একটি চিঠি পেলেন। নীল রঙের খামে ভরা চিঠিটাকে কেউ যেন গ্রিল বারান্দায় ফেলে দিয়ে গিয়েছে। চিঠিটা হাতে নিয়ে পড়ে দেখেই শিউরে উঠলেন তিনি। চিঠি তো নয়, এ যেন মৃত্যুবান। চিঠিতে লেখা ছিল, আপনার কাছে অনেকবার টাকা পয়সা চেয়ে আমরা পাইনি। শেষবার চেয়েছিলাম মাত্র 50,000 টাকা, কিন্তু আপনি তাও দিতে রাজি হলেন না। অথচ দলের কাজকর্ম চালানোর জন্য অর্থের আমাদের খুব প্রয়োজন। আপনি টাকা তো দিলেনই না, উপরন্তু থানা পুলিশ করে আমাদের পিছনে গোয়েন্দা লাগালেন। ভুল করলেন আপনি, ভুল। যাই হোক, আমাদের বিচার সভায় আপনার মৃত্যুদণ্ড অনুমোদন লাভ করেছে। আজ রাত 1:50 আমাদের হাতে আপনি খুন হবেন। চিঠিটা পড়ার সঙ্গে সঙ্গেই মুখ কালো হয়ে গেল রামজীবনবাবু। একটি সন্ত্রাসবাদী দল কিছুদিন ধরেই তাকে টাকা চেয়ে বিরক্ত করছিল, সেজন্যই তিনি থানা পুলিশ করেছিলেন। তার পরিণাম যে এত ভয়ঙ্কর হবে তা তিনি ভাবতেও পারেননি। এখন মৃত্যুদণ্ড যখন ঘোষিত হয়েছে, তখন আবার তিনি থানা পুলিশের শরণাপন্ন হলেন। নিজেই থানায় গিয়ে দেখা করে বললেন, সন্ত্রাসবাদীদের একজনকেও তো আপনারা ধরতে পারলেন না, এখন আমার জীবন রক্ষার ব্যাপারে কি হবে? দুধে পুলিশ অফিসার মিস্টার সরখেল বললেন, কিচ্ছু হবে না। এই চিঠি শুধুমাত্র ভয় দেখানো ছাড়া কিছুই নয়। গোয়েন্দা পুলিশের একজন অফিসারও সেই সময় সেখানে ছিলেন। বললেন, কোথায় দেখি আপনার চিঠিটা? রামজীবনবাবু চিঠিটা বের করে দিলেন। চিঠি পড়ে গোয়েন্দা অফিসার বললেন, 4টে লাইনে তো 10টা বানানই ভুল, এ কোনো চ্যাংড়া ছেলের চিঠি। রামজীবনবাবু বললেন, কিন্তু আমি তো তা মনে করছি না। আমাকে যে দুষ্কৃতীরা মাঝে মাঝে টাকা চায় বা টাকা পায় না, এটা কোনো চ্যাংড়া ছেলের পক্ষে জানা কিভাবে সম্ভব? গোয়েন্দা অফিসার একটুক্ষণ চুপ করে থেকে বললে, ব্যাপারটা খুব ভাবিয়ে তুললো আমাকে। মিস্টার সরখেল বললেন, আমি কিন্তু একটুও ভাবনা চিন্তা করছি না ব্যাপারটা নিয়ে। চিঠিতে কি লিখেছে দেখুন একবার। আজ রাত 1:50 খুন হবেন। পাগলের প্রলাপ নয় তো? 50-এর আগে নয়, আবার 50-এর পরেও নয়। গোয়েন্দা অফিসারের নাম ডালিম কুমার দত্ত। বললেন, না মিস্টার সরখেল, এত সহজ করে নেবেন না বিষয়টাকে। খুনিরা আজকাল নানা রকম পন্থা বার করছে, রিমোট কন্ট্রোলে কাজ ছাড়ছে। অতএব নিশ্চিন্ত থাকার কিছুই নেই। আপনি এক্ষুনি পুলিশ পাঠিয়ে মেটাল ডিটেক্টর লাগিয়ে বাড়ির চারদিক এবং গোটা বাড়ি তল্লাশি করুন। পারলে রাতে পাহারার ব্যবস্থা করুন ওখানে। সরখেল বললেন, তাই হবে স্যার। আশঙ্কাটা মিথ্যা হতে পারে, আবার সত্যও হতে পারে। আমি এক্ষুনি পুলিশ পাঠাচ্ছি ওখানে। ডালিমবাবু রামজীবনবাবুকে বললেন, আপনি পুলিশের গাড়িতেই বাড়ি যান, না হলে ওরা মাঝ রাস্তায় আপনাকে কিডন্যাপ করে ওদের নির্ধারিত সময়ে আপনাকে খুন করতে পারে। আর আজকের দিনটির জন্য চেনা অচেনা কাউকেই আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। আপনিও ঘর থেকে বের হবেন না। যে ঘরে আপনি থাকেন সন্ধে থেকেই সেই ঘরে খিল দিয়ে আপনার পরিজনদের নিয়ে বসে থাকুন। রামজীবনবাবুর বুক শুকিয়ে গেল ভয়ে। থানায় কিছুক্ষণ বসে থাকার পর পুলিশের গাড়ি তাকে পৌঁছে দিল বাড়িতে। তারপর গোটা বাড়ি, তার আশেপাশে
ভালোভাবে যান্ত্রিক পরীক্ষার পর ইন্সপেক্টর বললেন, "উম, বিস্ফোরক কিছু তো কোথাও কিছু রাখা নেই, তবু আপনি সাবধানে থাকবেন।" রামজীবনবাবু বললেন, "রাতে কোনো পুলিশ পাহারায় থাকবে কি?" "চেষ্টা করব, তেমন হলে ফোন করব, সঙ্গে সঙ্গে চলে আসবো আমরা। তবে সবাই কিন্তু সজাগ থাকবেন।" পুলিশের লোক চলে গেলে রামজীবনবাবুর ভয় কাটল না। কোনো রকমে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরে নিজের শোবার ঘরে ঢুকে খিল দিয়ে দিলেন। চিঠিটা কোনো উড়ো চিঠি, আবার সত্যও হতে পারে। সন্ত্রাসবাদীদের বিশ্বাস নেই। সন্ধ্যার কিছু পরেই দুজন কনস্টেবল এলো বাড়ি পাহারা দিতে। তারা বাড়ির বাইরে কিছু দূর থেকে নজর রাখতে লাগলো চারিদিকে। রাত 12টা নাগাদ একজন ইন্সপেক্টরও এলেন আরও দুজন কনস্টেবলকে নিয়ে। রামজীবনবাবু নির্দেশ মতো ঘরে খিল দিয়েই বসেছিলেন। কাছেই ছিলেন তার স্ত্রী ও বড় ছেলে। ইন্সপেক্টর বললেন, "এইভাবে সকলের রাত জেগে বসে থাকার কোনো প্রয়োজন নেই। মনে হচ্ছে খুনের হুমকিটা নিছক জোক। তা না হলে এইভাবে কেউ সময় বেঁধে দেয়? আপনারা বিশ্রাম করুন। রাত 2টো পর্যন্ত আমি আছি, দেখি কে কি করে।" রামজীবনবাবুর স্ত্রী ও ছেলে পাশের ঘরে শুতে গেলে ইন্সপেক্টর নিজে ঘরের দরজা বন্ধ করে বসে রইলেন। তারপর নানা রকম কথাবার্তায় ভুলিয়ে রাখলেন রামজীবনবাবুকে। ঘড়ির কাঁটায় সময় এগিয়ে চলল। রাত 1টা 1:50। ঠিক 2টো বাজলে ইন্সপেক্টর ডেকে তুললেন পাশের ঘরে শুয়ে থাকা রামজীবনবাবুর স্ত্রী ও ছেলেকে। বললেন, "আমরা বিদায় নিচ্ছি। এখন রাত 2টো, 1:50 কিন্তু পেরিয়ে গেছে। রামজীবনবাবু ঘুমিয়েও পড়েছে। আপনারা ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে পড়ুন।" রামজীবনবাবুর স্ত্রী আশ্বস্ত হলেন, তবু স্বামীর ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন একবার। মানুষটা কেমন গভীর শান্তিতে নিদ্রা যাচ্ছেন। যা ভয় ধরিয়ে দিয়েছিল শয়তানরা! হঠাৎ রামজীবনবাবুর পাশে খামে ভরা একটি চিঠির দিকে লক্ষ্য পড়ল স্ত্রীর। তিনি সেটি খুলে পড়ে দেখলেন কি লেখা আছে তাতে। চিঠি পড়েই চক্ষু স্থির। চিৎকার করে কেঁদে উঠলেন তিনি। তার কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে ছুটে এলো ছেলে। সেও পড়ে দেখল চিঠিটা। তাতে লেখা আছে, "আমাদের সিদ্ধান্তের পরিবর্তন হয় না। নির্ধারিত সময় অর্থাৎ রাত 1:50 পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করে খুন করা হয়েছে রামজীবনবাবুকে।" ছেলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করতেই থানা থেকে উত্তর এলো, "সে কি, আমরা তো কোনো ইন্সপেক্টরকে পাঠাইনি। 2জন কনস্টেবলকে অবশ্য পাঠানো হয়েছিল বাড়ির দিকে নজর রাখার জন্য। দেখছি ব্যাপারটা কি থেকে কি হলো।" সারা বাড়িতে তখন কান্নার রোল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার মিস্টার সরখেল নিজে এলেন গোয়েন্দা বিভাগের ডালিমবাবু। সব দেখে শুনে মাথায় হাত। ডালিমবাবু বললেন, "আমি বারবার বলেছিলাম পরিচিত অপরিচিত কাউকেই বাড়িতে ঢুকতে দেবেন না, তবু আপনারা কোনো কথাই শুনলেন না আমার।" স্ত্রী বললেন, "কি করব বলুন? একজন পুলিশ ইন্সপেক্টরকে থাকতে না দিয়ে কি পারি? ওরা যে পুলিশের ছদ্মবেশে আসবে তা কি করে জানবো?" মিস্টার সরখেল বড় ছেলেকে বললেন, "তখন যদি একবার পুনে আমাদেরকে জানাতেন, সামান্য ধন্যবাদ একটু, তাহলেই ওদের চাতুরি ধরা পড়ে যেত।" ইতিমধ্যে আরও পুলিশ এসে চারিদিকে অনুসন্ধান চালিয়ে যে 2জন কনস্টেবলকে বাড়ি পাহারার জন্য পাঠানো হয়েছিল তাদের উদ্ধার করল মুখে গ্যাজলা ওঠা অবস্থা। মনে হয় চায়ের সঙ্গে কিছু খাইয়ে দেওয়া হয়েছিল। দেখতে দেখতে ভোর হয়ে এলো। পুলিশের লোকেরা রামজীবনবাবুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেলেও গোয়েন্দা অফিসার হাল ছাড়লেন না। এই ব্যাপারে অভিজ্ঞ কুকুরের ব্যবস্থা নিলেন তিনি। তাই মিস্টার সরখেলকে নিয়ে কুকুরের সাহায্যে বেশ খানিকটা আসার পর একটি মোটর বাইকে চাকার দাগ লক্ষ্য করে ধীরে ধীরে এগোতে লাগলেন। খানিক আসার পর দেখলেন চাকার দাগটা একটা মাঠের ওপর দিয়ে
বিশেষ একটি বাড়ির দিকে চলে গেছে। কুকুরের চিৎকারে মাঠে নামতেই দুজন যুবককে সেই বাড়ির ভেতর থেকে পালাতে দেখা গেল। ওদেরই একজন পুলিশের দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে পুলিশের গুলি ধরাশায়ী করলো তাদের একজনকে। বাকি একজনকে কবজা করলো পুলিশের কুকুর। অনুসন্ধানে জানা গেল ওদের দলে আরও কয়েকজন আছে। ঘটনার পরই পলাতক তারা। পুলিশের হাতে মার খেয়ে ধৃত দুজন স্বীকার করল তাদের অপরাধের কথা। শুধু তাই নয়, দলের সঙ্গে যুক্ত থাকা অন্য দুষ্কৃতীদেরও নাম বলে দিল পুলিশকে। তবে বাড়ির মালিককে অবশ্য গ্রেফতার করেও ছেড়ে দিল পুলিশ। কেননা সে রাতে পিস্তল দেখিয়ে ওই বাড়িতে রাতের আশ্রয় দিতে গৃহস্থকে বাধ্য করেছিল দুষ্কৃতীরা। যে মোটর বাইকে চেপে ওরা ঘটনাস্থলে এসেছিল সেটিও অন্যের। চুরি যাওয়া মোটর বাইক তার মালিককেও ফেরত দেওয়া হলো। গোয়েন্দা পুলিশের তৎপরতায় উঠতি মস্তানরা সবাই ধরা পড়লেও গোয়েন্দা অফিসারের একটাই শুধু আক্ষেপ, ভদ্রলোক যদি আমার কথা একটি বারও শুনতেন।